মেয়ে ছেলে রে? আমি আমার বাপের জমে তোর মতন মেয়ে ছেলে দেখিনি। একটা মানুষের ক্ষতি করে তুই গান গাইছিস? তো ভালো তো, তুই এমন একটা কিছু দেখলি যেটা তুই এর আগে কোনো দিন দেখিসনি, তাই না? কিন্তু তো ক্ষেপে আছিস কেন আমাকে বল তো? আমি কেন ক্ষেপে আছি তুই জানিস না? সত্যি রে বিশাখা, একটা ছেলে, একটা ইয়াং ছেলে, তার সামনে ভবিষ্যৎ পড়ে আছে, তাকে তুই নেশার জন্য টাকা দিচ্ছিস, তাকে তার অন্ধকার জীবনে আবার ঠেলে দিচ্ছিস। আমি কত লড়াই করছি, কত কষ্ট করছি যে তাকে আমি সেখান থেকে যাতে বের করতে পারি। তুই অমানুষ রে, মনুষ্যত্ব নেই তোর। না, নেই তো, নেই তো, কেন থাকবে বল? আমি পরিষ্কার বুঝতে পেরেছি, তোর উস্কানিতে শিলিগুড়ির ছেলেমেয়েরা আমার মুখের উপর কথা বলছে, আমার সঙ্গে তর্ক করছে, তোর কথায় উঠছে বসছে, কাজী তোর বাড়া হাতে চাই তো আমি দেবই না। একটা কথা ভালো করে জেনে রাখ, যদি শিলিগুড়ির 3 ছেলে মেয়ের ওপরে তোর নজর থাকে, আমি কিন্তু তোর বিশাল বড় ক্ষতি করে দেবো। ওই 3 জনকে ছেড়ে দে, ওদের কোনো ক্ষতি তুই করবি না। তুই খুব ভালো করে জানতিস যে সুমনের কি অবস্থা হয়েছিল, যাদের কাছ থেকে ওই সব জিনিসপত্র ছাইপাস নিয়েছিল তাদেরকে ও টাকা দিতে পারছিল না, তারা ওকে প্রাণে মেরে দিত, ছেলেটা মরে যেত। আমি টাকা দিচ্ছি, আমি টাকা দিয়ে ওকে বাঁচিয়েছি। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। তুই টাকা দিয়ে বাঁচিয়েছিস, কোত্থেকে পেলি রে টাকাটা? না মানে তোদের তো এখন ভিখিরির দশা, টাকাটা তুই কোত্থেকে পেলি এটা হলো গিয়ে প্রশ্ন। দেখ, আমার তো মনে হয় তুই আমার ঘর থেকে হাতিয়েছিস। আমার ঘরে তো সব খোলা পড়ে টড়ে থাকে, ওখান থেকেই বোধহয় তুই হাতিয়েছিস। সত্যি কথা বল পড়ি, তোকে টাকাটা কে দিল? তোর বাপ। দেখ, মেয়েরে না তোর দাঁত ভেঙে দেবো আমি। কথায় কথায় বাবা তুলবি না। আরে হাঁ করেই তো হাওড়া বুঝে নিলি, হাজারি বাবা তো হতে পারে। তোর বাপের পাপের টাকা ভালো কাজে লাগালাম। আমার বাবার টাকা মনে পড়ছে? তোর বাপ আমায় টাকা দিয়েছিল দাদুকে সাদা কাগজে সই করানোর জন্যে, আমাকে রাধা সাজিয়ে। সেই টাকাটা তো আমার কাছে পড়েই ছিল। ভেবেছিলাম ওই টাকাটা তোর শ্রাদ্ধে খরচা করবো, ভালো করে লোকজন ডেকে তাদেরকে ভালো করে মাংস মাছ মিষ্টি খাওয়াবো। কিন্তু তারপরে আমি দেখলাম তো শালা বাপ এত পাপ করেছে যে নরকে গিয়ে পড়ছে। তো কিছুটা আমি পূর্ণ করি, যে তার ওই পাপের টাকাটা একটু ভালো কাজে লাগাই, তাতে যদি তোর বাপটার একটু ইনক্রিমেন্ট হয় আর কি, মানে নরক থেকে যদি স্বর্গে যায়। তুই এই ফাঁকে আমাকে আর বাবাকে অনেক খারাপ কথা বলে ফেললি। এটা ভাবিস না যে আমি বুঝিনি, বুঝেছি। তুই তোর আর তোর বাপের কষ্টটা বুঝলি, আর একটা ইয়াং ছেলে তার জীবন নষ্ট হয়ে যাচ্ছে সেই কষ্টটা বুঝলি না। অবশ্য হ্যাঁ, কি করে বুঝবি বলতো বিশাখা? কারো ভালো কারো কষ্ট কখনো বুঝেছিস তুই? তুই তো লোকের অনিষ্ট করার জন্য তোর জন্ম হয়েছে, অনিষ্ট লগ্নে। সবই যখন জানিস তখন আমার কাছে এসে কেন জ্ঞান জ্ঞান করছিস? দরকার নেই তো, তোর যা করার তুই কর, আমার যা করার আমি করব। এখন যা এখান থেকে, যা যা যা, ঠুঁটো জগন্নাথ। বিশাখা, বুমেরাঙের কথা শুনেছিস? যে যেটা করবি সেটা ফিরে আসবে। এখন যদি তুই সুমন, রুমি আর রূপসার উপরে কোনো অত্যাচার করিস, সেটা কিন্তু ওরা ফিরিয়ে দেবে তোর ওপরে। তোরা শিখিয়েছিস না এতদিন ছোট ছোট ছেলে মেয়েদের কীভাবে নোংরামো করতে হয়, কীভাবে খারাপ কাজ করতে হয়, এবার ওরা তোদের সঙ্গে এগুলো করবে। আমি ভালো করে বুঝিয়ে দিলাম, এরপর নিজেরা টের পাবি। এই বাড়িটা বিক্রি করলে কীরকম দাম হতে পারে? অমিতবাবুকে জিজ্ঞেস করতে হবে। সে তো পড়া, কিন্তু সুজিত মালটা আসছে না কেন? কখন আসতে বললাম, দাঁড়িয়ে আছি দেরি। কি ব্যাপারটা কি? আবার আপনি আমাকে রাস্তায় ডেকে পাঠিয়েছেন কেন? ঘরে বসে কথা বলা যেত না? না, যেত না। আপনার ওই বাড়ি থেকে না এই রাস্তা আমার পক্ষে অনেক সেফ। ওফ, সেফ মানে? আরে জমি বাড়ির দালালি করতে করতে মাথায় কি গন্ডগোল হয়েছে? হ্যাঁ, ধরে নিতে পারেন। আপনাদের বাড়ি ঢোকা আমার বারণ হয়ে গেছে মশাই। যেভাবে সেদিন ভয় দেখিয়েছে, আমি অন্তত সজ্ঞানে আর চৌধুরী বাড়িতে ঢুকছি না। কেন, কি হয়েছে? আপনি তো বলছিলেন যে চৌধুরী বাড়ির সঙ্গে নাকি আপনার অনেক হিসেব বাকি আছে। খুব যে তরপাচ্ছিলেন চৌধুরী বাড়ি বিক্রি করে দেবেনি, হ্যাঁ? তো হঠাৎ চুপসে গেলেন কেন? আরে মশাই, চুপসে যায়নি। আমি তো এখনো এক মনে বাড়িটা বিক্রি করার চেষ্টা করছি, যদিও সেটাও বারণ আছে। বারণ আছে? কে বারণ করেছে?
আরে আপনাদের বাড়ির এই পরি বলে মেয়েটা, ওরে বাবা, তো ডেঞ্জারাস জিনিস। আমার গায়ে হাত তুলেছিল মশাই, পুরো ঝেড়ে দিয়েছিল, এমন সেটিং দিয়েছে আমার তো হার্ট ফেলাবার জোগাড়। আপনাকে কথা দিয়েছিলাম তাই, নইলে আমাকে এই চত্বরে আপনি দেখতে পেতেন না। পরি পরি আপনাকে ধমকেছে কবে? এক্ষুনি বলতে পারবো না মশাই, বাড়িতে ডায়েরিতে লেখা আছে, জানিয়ে দেবো। আরে মশাই আমার সব খবর জানে, আইনি বেআইনি সব। আমি আর ভুলেও আপনাদের বাড়িতে পা রাখছি না। এই দেখুন, ওই বাড়ির ডিলটা তাড়াতাড়ি ফাইনাল করে নিন, আমি ওটা সেরে গঙ্গায় ডুব দিয়ে অন্য ব্যবসা ধরবো মশাই। ভিতর ডিম। আরে পরির ব্যবস্থা আমি করছি। আপনি একটা মেয়ের ভয়ে ব্যবসা ছেড়ে দেবেন? হ্যাঁ, ছেড়ে দেবো। এই শুনুন, আপনি কাজের কথা শুনুন, আমার অন্য কাজ আছে। অমিত সিনহা আপনার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছেন, আমাকে বলেওছেন। উনি জানেন প্রপার্টিটা ভালো, বাড়িটা কেনার জন্য উনি আগ্রহী হয়ে আছেন। আপনার তো কোনো গরজই নেই। কবে যাবেন বলুন? দেখুন, যাবার জন্য তো আমি উন্মুখ হয়ে আছি। হ্যাঁ। এক কাজ করুন না, কালকে চলুন। কালকে যাবেন? ঠিক আছে, দলিলটা আছে তো, ওটার একটা জেরক্স কপি করে নিয়ে কাল বিকেলে চলে আসুন। ষোলো, একটা কথা বলছিলাম, কালকে যদি দলিলটা না নিয়ে গিয়ে দানপত্রটা নিয়ে যাই, কাজ হবে না? না, হবে না, দানপত্রে কাজ হবে না। মায়ের কাজ মাসিকে দিয়ে হয় না, দানপত্র বেকার মশাই। কতদিন ধরে বলছি দলিলটা চাই, দলিলটা চাই। উফ! আসলে একটা এই শুনুন, আপনার কাছে দলিলটা নেই না? না, দলিল আছে, আছে? দলিল আছে। আসলে বলছিলাম না, ওই একটা ছোট্ট মুশকিল হয়েছে। দলিলটা আমার স্ত্রীর কাছে তো, তা উনি কদিনের জন্য একটু বাইরে গেছেন, তা উনি ফিরে এলেই আমি দলিলটা নিয়ে দেখা করব। তাহলে আমি সিনার কাছে গিয়ে কি হবে? দলিল ছাড়া উনি কোনো কথাই বলবেন না। এই দেখুন, এই ব্যাপারে আমি আর আপনার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করবে না। যোগাযোগ করবেন আপনি নিজে দলিলটার সঙ্গে নিয়ে, বুঝলেন? দানপত্র নয়। মশাই, ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। দানপত্রের সঙ্গে দলিলটা হাতিয়ে নেওয়া উচিত ছিল। যেভাবেই হোক দলিলটা আমার চাই, দলিলটা জোগাড় করতেই হবে। কি গো, কোথায় কোথায় ঘুরছিলে? রাত হয়ে গেল, এখনো ফিরছো না, আমি তো ভেবেই মরি। আরে তুমি বললে না যে সুদীপ ওই প্রমোটার কি মাইতি, চন্দন মাইতি। হ্যাঁ, চন্দন মাইতির সঙ্গে কথা বলেছে। হ্যাঁ। আমি সেই ব্যাপারে খোঁজ খবর করতে গেছিলাম। পেলে খোঁজ? ওর অফিস কোথায় জানো? না, হ্যাঁ, সে খোঁজ পেয়েছি, তবে আমি সরাসরি ওর অফিসে যাইনি। আর অফিসে গেলে তো নিজের পরিচয় দিতে হতো। তাহলে সুদীপ কেন, কিসের জোরে ওর সঙ্গে কথা বলছে সেটাই তো জানতে পারলে না? আমি সেটা জানার চেষ্টাও করিনি, আর এখন সেটা জানাও যাবে না। আর প্রমোটারকে তো এসব জিজ্ঞেস করা ঠিক নয় না। কিন্তু সুজিত পিসের অজান্তে যদি সুদীপ এসব কাণ্ড ঘটিয়ে থাকে, তাহলে সুজিত পিসে তো ছেড়ে দেবে না। আর সুদীপও সহজে হারবার পাত্র নয়। তাহলে কি খবর নিতে গেছিলে? চন্দন মাইতির অফিসটা যে অঞ্চলে, তার আশপাশের লোকজনের কাছে খবর নিলাম। এই প্রমোটারটা নাকি আইন কানুন মেনেই ব্যবসা ট্যাবসা করে, মানে প্রমোটার হিসেবে যথেষ্ট নাম ডাক আছে। আইন মেনে কাজ করলে সুদীপের সঙ্গে কথা বললো কেন? ও কি জানে না যে সুদীপের এই বাড়ির ওপর কোনো অধিকার নেই? ও হয়তো সুদীপ বিশাখার মুখের কথা বিশ্বাস করেছে, কিন্তু ব্যাপারটা যখন ফাইনাল হবে তখন নিশ্চয়ই প্রপার কাগজপত্র দেখতে চাইবে। তখন সুদীপ কি করে সেটাই দেখার। তাহলে এই যাত্রায় রক্ষা পেয়ে গেলাম বলছো? আমার তো ভয়ে দুশ্চিন্তায় রাতের ঘুম চলে গেছে। কি হবে, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। দেখো, একটা ব্যাপার পরিষ্কার, ওই চন্দন মাইতি কিন্তু পাকা কাগজ ছাড়া এক পাও এগোবে না। আর পাকা কাগজ জোগাড় করা সুদীপের পক্ষে অসম্ভব, যদি না সুজিত পিসি আর রীতা পিসি ওদের মেনে নেয়। তোমার কি মনে হয় ওরা চারজন এক হতে পারবে? যদি এক হয় তাহলে তো আমাদের বিপদ ঘনিয়ে আসছে। যে কোনো দিন এই বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া আমাদের আর কোনো গতি থাকবে না। আমার মনে হয় না ওরা এক হতে পারবে। সবকটাই তো স্বার্থপর, 1 ইঞ্চি জমিও কেউ ছাড়বে না।
সুজিত পিসের কথাটা বলতে পারবো না, তবে সুদীপ এ বাড়ি বিক্রি করতে পারবে না, এটা নিশ্চিত। দাদা প্রণাম, ভালো আছেন তো? ইস, এই ছোট ঘরে থাকতে আপনার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। এতদিন বড় ঘরে আলো বাতাসের মধ্যে থেকে আপনার অভ্যেস, নিশ্চয়ই আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আমার তো কিছু করার নেই দাদা। রীতার আবার আপনার ওই বড় ঘরটা পছন্দ, আর ওর কথা তো রাখতেই হবে, কারণ ওই তো এখন বাড়ির মালকিন। আপনি কে বলুন? তুমি কি আমাকে কিছু বলবে? তাহলে বলো, আমাকে আবার স্নানে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই দেখুন, আপনি আমাকে এখনো পর পর ভাবেন। আপনার কুশল সংবাদ নিতে তো আমারও ইচ্ছে হয়। কতদিনের সম্পর্ক আমাদের বলুন, কত ন্যায় অন্যায় পাপ পুণ্যের সাক্ষী আমরা দুজনে, তাই না? তুমি কি এইসব পুরনো কথা মনে করিয়ে দিতে এলে? না, আসলে নানান ঝামেলায় একই বাড়িতে থেকে আপনার কাছে আসা হয়ে ওঠে না, তাই ভাবলাম যাই একবার আপনার সঙ্গে দেখা করে আসি। অবশ্য এরপর থেকে মাঝে মাঝেই আমি আসবো। আর কি করতে আসবে সুজিত? আমি শুনলাম তুমি এই বাড়িটা বিক্রি করে দিতে চাইছো। দেখো, আমি তোমাকে বারবার অনুরোধ করেছিলাম যে এই বাড়ি তুমি বিক্রি করো না, তুমি ভোগ দখল করো, কিন্তু বিক্রি করো না। এই বাড়ি অনেক পরিশ্রম করে, অনেক রক্ত ঘাম ঝরিয়ে আমি তৈরি করেছিলাম এই বাসস্থান। এর সঙ্গে অনেক সুখ দুঃখ বেদনা আনন্দ শোক তাপ অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার ব্যবসার চরম দুরবস্থার সময়েও আমি এই বাড়ি বিক্রি করার কথা ভাবিনি। সেই বাড়ি তুমি... উপায় নেই দাদা, সত্যি বলছি, আমার কোনো উপায় নেই। আসলে এত বড় বাড়ি মেনটেন করা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া আমার টাকারও দরকার, অনেক টাকা। বাড়িটা হাতে আছে, আমি পরের কাছে হাত পাতবো তা তো হয় না, তাই বেঁচে দেবো। শত অপমান সত্ত্বেও, শত অসুবিধে শত কষ্ট সত্ত্বেও এই বাড়িতে মাটি কামড়ে পড়েছিলাম। এই বাড়িটার জন্যই পড়েছিলাম। আজকে সেই শেষ সম্বলটুকু তুমি আমার কেড়ে নেবে। এই বাড়িটা বিক্রি করা কি বন্ধ করা যায় না সুজিত? না দাদা, আমি মনস্থির করে ফেলেছি। তাছাড়া বললাম তো, আমার অনেক টাকার দরকার। আর দেখুন, এ বাড়িতে থাকবো বলে আমি তো দানপত্র লেখাইনি। হ্যাঁ, তুমি তো মনস্থির করেই ফেলেছ। এরপর আর কিছু তো তোমাকে বলে কোনো লাভ নেই। আমি নিরুপায় দাদা, আমাকে মার্জনা করুন। ও হ্যাঁ, বিশাখা আপনাকে চোর বদনাম দিয়েছিল, সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি রীতাকে বলে দিচ্ছি, এরপর আপনাদের উপর আর কোনো অত্যাচার অপমান আমি সহ্য করব না। যে কটা দিন বাড়িতে আছেন, সে কটা দিন আমরা এক পরিবারের মতো থাকবো। সেই কদিন অন্তত আপনি নিশ্চিন্তে থাকুন। সত্যি বলছো সুজিত? সত্যি আমাদের উপর আর কোনো অত্যাচার হবে না? আর কোনো অপমান আমাদের হবে না? তার থেকে আমরা মুক্তি পাবো? সত্যি সত্যি বলো সুজিত। আপনি নিশ্চিত থাকুন, আমি যখন কথা দিয়েছি তখন। তবে দাদা, এর বিনিময়ে আমার একটা ছোট্ট আবদার আপনাকে রাখতেই হবে। আমার তো আর তোমাকে দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই সুজিত। আমি তো এখন সর্বশান্ত। বলো, নতুন কি আবদার বলো শুনি। এই বাড়ির দলিলটা আমার চাই দাদা।